গৌরীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ লালপুর নাটক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইনের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। তো আসো শুরু করি এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমি বোর্ডে শুরু করেছি। দেখো, আজকে শুরু করব তোমাদের ক্লাসের প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়ে আছে কোষ ও এর গঠন। তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রথম পত্রটা উদ্ভিদ বিজ্ঞান। তাহলে কোষ ও এর গঠন শুরুতে যেটা থাকে, কোষ কি, কোষের প্রকারভেদ, কোষের কী কী ধরনের অঙ্গাণু থাকে, সে অঙ্গাণুগুলোর গঠন, সে অঙ্গাণুগুলো কেমন, সব চিত্রসহ তোমাদের বই খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে। তো আমি একটু ভেতর থেকে শুরু করেছি, তার একটা কারণ হচ্ছে তোমরা 9-10 ক্লাসে তোমরা অলরেডি এ সম্পর্কে একটু ধারণা পেয়ে এসেছ। এটা আমি আর ওইদিকে যাচ্ছি না। তারপরে যে কথাগুলো না বললেই না, সেটা হচ্ছে কোষ কি। কোষ কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, মৌলিক একক, তাই তো? এটা তো আমরা সবাই জানি। তো এটা হচ্ছে কোষ। কোষের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে। যেমন ধরো, প্রধান যে অঙ্গাণুটা যেটা উল্লেখ না করলে না, সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে। তারপরে তোমার কোষ প্রাচীর থাকে। তারপরে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, গলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে। এগুলো আমরা পড়ে আসছি। আবার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে পার্থক্যটা, সেটাও আমরা জানি। যেমন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। আবার তোমার যে উদ্ভিদ কোষে যে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। তারপরে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় থাকে, প্রাণী কোষের কোষ গহ্বরগুলো ছোট থাকে। সেন্ট্রোসোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, ইত্যাদি ইত্যাদি পার্থক্য কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি। আমরা এগুলো জানি। তারপরে তোমার বিভিন্ন অঙ্গাণুগুলার যে বর্ণনা, সেটাও আমরা জানি। এখন দেখো একটু ভেতরে, যেটা আমাদের না বললেই না, সেটা হচ্ছে যে আদিকোষ এবং প্রকৃত কোষ কি। প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, এটাও আমরা জানি। এটাও জানি যে প্রকৃত কোষ, আদিকোষ কি, প্রোক্যারিওটিক সেল এরা কি, যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। নিউক্লিয়াসটা সুগঠিত নয় এবং কোষের যে অন্যান্য অঙ্গাণু, সেগুলো একেবারে সুসজ্জিতভাবে নেই। হ্যাঁ, আদি কোষের যে কোষের সেটা একটাই ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি, ডিএনএ থাকবে সেখানে। আর তোমার যে কোষ বিভাজন পদ্ধতি, অ্যামাইটোসিস, এগুলো আমরা জানি। আবার প্রকৃত কোষ অর্থাৎ ইউক্যারিওটিক সেল, এদের কোষের যে নিউক্লিয়াসটা, সেটা সুগঠিত থাকবে। কোষের যে 4 প্রকারের যে প্রকারভেদ, সেটা সুগঠিতভাবে থাকবে। অন্যান্য অঙ্গাণুগুলো সুগঠিতভাবে সুসজ্জিত হয়ে থাকবে, এটা আমরা জানি। তারপরে তোমার দেহকোষ, জনন কোষ, এগুলো সম্পর্কে আমরা আগেই পড়ে এসেছি। এখন একটু ভেতরে ঢুকি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস দিয়ে আমরা কিন্তু শুরু করব। যেমন আজকে কিন্তু আমি বোর্ডে আলোচনার বিষয়বস্তু লিখে ফেলেছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ ও এর গঠন। এটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। এখন দেখো নিউক্লিয়াসটা কি। নিউক্লিয়াসটা কিন্তু আমরা সবাই জানি। নিউক্লিয়াসটা হচ্ছে কোষের প্রাণ। মানে জীবদেহের প্রত্যেকটা কোষের ভেতরে কিন্তু নিউক্লিয়াস থাকবে। ব্যতিক্রমী কিছু কোষ আছে, সেটা তোমরা পরে জানতে পারবে। তবে বেশিরভাগ কোষের ভেতরেই কিন্তু নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে এরা দ্বিস্তর আবরণ বিশিষ্ট। তোমার যেটা তোমার হচ্ছে প্রোটোপ্লাজমিক রস থাকবে সেটার ভেতরে, এবং ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন তন্তু সুবিন্যস্তভাবে সজ্জিত থাকবে। সেটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। কেন? কারণ নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তু, বারবার যে কথাটা বলতেছি, বা ক্রোমোজোম, সেটাই কিন্তু মূল জিনিস। অর্থাৎ তোমার প্রজাতিকে আলাদা করতে বা জীবদেহের যে গঠন, যে সুসজ্জিত একটা গঠন জীবদেহের, যে সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সেই গঠন বা জীবদেহের চাহিদা শক্তি বংশ পরম্পরায় যেভাবে চলে আসতেছে, এটা কিন্তু এই ক্রোমোজোমই কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে, এবং এই ক্রোমোজোমটাই ধারণ করতেছে নিউক্লিয়াস। এই জন্যই নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়। আচ্ছা, এখন নিউক্লিয়াসে কি কি থাকবে, কি কি থাকে নিউক্লিয়াসে? যেমন নিউক্লিয়ার এনভেলপ মানে হচ্ছে কাভার, যেটা আর কি আবরণ বলি আমরা বাংলায়। নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওপ্লাজম, তারপরে নিউক্লিওলাস, আর হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলো কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকে। এবং প্রত্যেকটা প্রজাতি ভেদে নিউক্লিয়াসের ভেতরে কিন্তু ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা প্রজাতির কিন্তু আলাদা। যেমন ক্রোমোজোম সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। ঠিক আছে?
এটা জানি আমরা যে 2 থেকে 1600 পর্যন্ত প্রজাতির ভেদে হতে পারে। এরপরে আসো ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ক্রোমাটিন তন্তু, যারা বংশগতির ধারক, অর্থাৎ বংশ পরম্পরায় প্রত্যেকটা জীব ক্রোমোজোম ধারণ করে এবং ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকে। এই ক্রোমোজোমের ভেতরে কিন্তু ডিএনএ থাকে, এটাকে মাথায় নিতে হবে। ডিএনএ জিনিসটা কি? ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড দিয়েই কিন্তু ক্রোমোজোম গঠিত, এটা নিতে হবে। তো তোমরা একটু কথাটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো, ক্রোমোজোম কিন্তু ক্রোমোজোম একটা লম্বা বাহু থাকবে, ক্রোমোজোমে তোমার ক্রোমাটিন থাকবে, ক্রোমাটিড থাকবে, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার থাকবে, বাহু থাকবে, তারপরে তোমার গৌণ কুঞ্চন থাকবে, স্যাটেলাইট থাকবে, তারপরে তোমার টেলোমিয়ার থাকবে, ম্যাট্রিক্স থাকবে, পলিকল থাকবে। এগুলো একটা ক্রোমোজোমের ভেতরে কিন্তু থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। কিন্তু ক্রোমোজোমের যদি আমরা স্থায়ী পদার্থ হিসাবে ধারণ করি, মানে বলি, সেটা হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের কিন্তু একদম স্থায়ী একটা উপাদান, সেটা হচ্ছে ডিএনএ। তাহলে আমরা বলি, যেটা বললাম একটু আগে, যে হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোমের গঠন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আমরা কিন্তু বলে আসছি। এখন ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ রাইবোনিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিম, মানে সংক্ষিপ্ত রূপকে ইংলিশে অ্যাক্রোনিম বলা হয়। অ্যাক্রোনিমটা হচ্ছে ডিএনএ, আর রাইবোনিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিমটা হচ্ছে আরএনএ, ঠিক আছে? এখন দেখো, ক্রোমোজোমের একমাত্র স্থায়ী পদার্থ কিন্তু ডিএনএ, এবং প্রায় 45%, অর্থাৎ 45% ক্রোমোজোমে কিন্তু ডিএনএ থাকে, ঠিক আছে? আর আরএনএ এর পরিমাণ হচ্ছে 0.2 থেকে 1.4%, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাকচার একটা। এখন দেখো, ডিএনএটা কি? ডিএনএ যেটা আমি শুরুতে বললাম যে স্থায়ী উপাদান, এর হচ্ছে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড চেন, ঠিক আছে? দ্বিসূত্রক পলির, এবং সকল জীবের যে রাসায়নিক যে গঠন, এবং এটাকে বলা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মূল উপাদান, এটাকে মাস্টার মলিকুল বলা হয় কিন্তু ডিএনএকে, যেটা ক্রোমোজোমে ধারণ করে। এখন দেখো, তোমাদের আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে যে ক্রোমোজোম কিন্তু কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসব ধাতুও কিন্তু থাকে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন নিউক্লিক অ্যাসিড আসলে কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলোর উপাদান দিয়ে কিন্তু নিউক্লিক অ্যাসিড গঠিত। এবং নিউক্লিক অ্যাসিডে কিন্তু 5 কার্বন বিশিষ্ট পেন্টাস সুগার থাকবে, তারপরে তোমার নাইট্রোজেন বেস ক্ষারক থাকবে, আর ফসফেট গ্রুপ থাকবে একটা, ঠিক আছে? এখন দেখো, ডিএনএ আরএনএ সম্পর্কে আমরা আসো এখানে একটু জেনে নিই। দেখো, 5 কার্বন বিশিষ্ট পেন্টাস সুগার, যেটা আমি বলে, দেখো এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4 5, 5টা কার্বন, হ্যাঁ। আবার আরএনএ দেখো 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট পেন্টাস সুগার, ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট পেন্টাস সুগারে ডিএনএ, এই যে দেখো, 2 নম্বর কার্বনে একটা এইচ থাকবে, আর আরএনএতে 2 নম্বর কার্বনে একটা ওএইচ থাকবে, ঠিক আছে? তাহলে এই 2 নম্বর কার্বনে শুধু এইচ এবং ওএইচ এর পার্থক্যের উপর ভিত্তি করে একটা হচ্ছে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন নাই, ঠিক আছে? এই যে ডি শব্দের অর্থ হচ্ছে নাই। তাহলে এই অক্সিজেন না থাকার জন্য এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর 2 নম্বর কার্বনের সাথে ওএইচ অর্থাৎ অক্সিজেন থাকার জন্য এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এখন আসো, পেন্টাস সুগার যেটা বললাম, নাইট্রোজেন ক্ষারক কি? আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন, এদেরকে নাইট্রোজেন বেস ক্ষারক বলা হয়। তার ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন, আরএনএ, ডিএনএ উভয়তেই থাকে, আর ইউরাসিন থাকে হচ্ছে আরএনএতে, আর সাইটোসিন থাকে ডিএনএ। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, এই 3টা কিন্তু আরএনএ, ডিএনএ উভয়তে থাকবে। শুধুমাত্র ডিএনএ থাকবে, সাইটোসিন থাকবে ডিএনএতে, আর ইউরাসিন থাকবে আরএনএতে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, তাহলে ডিএনএ সম্পর্কে আমরা একটা কি ধারণা পেলাম, যে ডিএনএ হচ্ছে যে ক্রোমোজোমের স্থায়ী উপাদান এবং বৃহৎ আকৃতির একটা পলিনিউক্লিওটাইড চেন, যেটা কিনা জীবের বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ এটাকে দেহের ব্লু প্রিন্টও বলা যায়, আবার মাস্টার মলিকুলও বলা যায়, ঠিক আছে? তাহলে আমরা গঠন সম্পর্কে একটু পড়ি, তাহলে আমরা ধারণা করতে পারবো। দেখো, গঠনটা কেমন? এটা হচ্ছে একটা মানে সরল চিত্র।
এটা দিয়ে তোমাদের বুঝাই দিই, তাহলে তোমরা এই মডেলটা বুঝতে পারবে। আগে আমরা এটা বুঝি। দেখো, সেটা আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ডিএনএতে 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার থাকবে। দেখো, পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট, এই যে 1 2 3 4 5, দিস ইজ পেন্টোজ সুগার। এইটা এই যে দেখো। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো, 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ক্ষারক যেটা বলে বেস পেয়ার, আর একটা হচ্ছে ফসফেট। ঠিক আছে, খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে দেখো এখানে আমি 5-3- আর একটা লিখছি 3-5-, অর্থাৎ এই ফসফেট গ্রুপটা থাকবে বাইরে আর নাইট্রোজেন ক্ষারকটা থাকবে কিন্তু ভেতরে। আমি কিন্তু অলরেডি গঠনও বলা শুরু করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, আরেকটা জিনিস, ডিএনএ কিন্তু অ্যাসিডিক। ঠিক আছে, এই জন্য কিন্তু এই ফসফোরাসের গ্রুপটা এক্সপ্লোর অর্থাৎ বাহিরে অবস্থান করে। ঠিক আছে, দেখো 5 কার্বন অর্থাৎ 5 নাম্বার হাতের সাথে একটা ফসফেট। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু শুরু হয়েছে, এই জন্য এটা 5-। আর ডান পাশে খেয়াল করো, এটাতে 3 নাম্বার থেকে শুরু হয়েছে এবং 5 নাম্বারে গিয়ে শেষ হয়েছে। এটা এই জন্য এটা হচ্ছে 3-, অর্থাৎ 1 2 3। এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি, দেখো এই দিক থেকে যদি কাউন্ট করি, তাহলে এটা কিন্তু 3 নাম্বার আগে। তাহলে এখান থেকে 3-5-, আর এটা 5 দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা 5-3-। দেখো, 3-তেও একটা ফসফেট থাকবে, 5-এও একটা ফসফেট থাকবে। এখানে 3 এর ফসফেট আর এখানে 5 এর ফসফেট, অর্থাৎ এটা 3- থেকে শুরু হয়েছে 5- পর্যন্ত, এটা 5- থেকে শুরু হয়েছে 3- পর্যন্ত। এভাবে কাউন্ট করে। এটা পরে আসি, এটা বুঝতে পারলে এটা কোনো ব্যাপার না, তোমাদের আগে এটা বুঝতে হবে। ঠিক আছে, এখন দেখো, আমি আগে বলেছিলাম যে নাইট্রোজেন ক্ষারক, ঠিক আছে, যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, যেটা ডিএনএ, সাইটোসিনের জায়গায় আরএনএতে শুধু ইউরাসিল থাকে। আচ্ছা, তাহলে দুই সূত্র, দুইটা সূত্র, এই যে দেখো দ্বিসূত্র 1 2, দ্বিসূত্র পেঁচানো, এই যে পেঁচানো, এটা কিন্তু পেঁচানো, অ্যাকচুয়ালি পেঁচানো, এটা হচ্ছে সরল সূত্র, এটা তোমাদের বোঝার জন্য। ডিএনএ এর গঠন কিন্তু আসলে এই ডাবল হেলিক্স ডিএনএ, এটা পেঁচানো থাকে। আচ্ছা, তাহলে দেখো অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে ডাবল হাইড্রোজেন বন্ড, অর্থাৎ এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে ডাবল হাইড্রোজেন বন্ডে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে 3টা হাইড্রোজেন বন্ডে, 3টা। আর একটা থাকবে পেন্টোজ সুগার, দুই পাশে ফসফেট থাকবে বাহিরে। এটা হচ্ছে মানে সরল চিত্র। আচ্ছা, এরপরে আসলে ডিএনএ কিন্তু অ্যাকচুয়ালি পেঁচানো সিঁড়ির মুক্ত ত্রিসূত্র অণু। ঠিক আছে, এবং যেটা আমি শুরুতে বললাম 5- থেকে 3-, অপর প্রান্ত থাকবে 3- থেকে 5-। আচ্ছা, তারপরে দেখো এটাও বলে দিয়েছি যে দুইটা, একটা থাইমিনের সাথে অ্যাডেনিনের সাথে থাইমিন, দুইটা ডাবল হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিনের সাথে সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ড, এটাও বলে দিলাম। আচ্ছা, তারপরে নাইট্রোজেন ক্ষারকগুলো থাকবে ভেতরে, ফসফেট থাকবে বাহিরে, এটাও বলে দিলাম। আমি কিন্তু অলরেডি গঠনও শুরু করে দিয়েছি বলা। আচ্ছা, তারপরে দেখো 4 ধরনের ক্ষারক বলছি, এই যে প্রত্যেকটা, এটা হচ্ছে গ্রুপ, ইংলিশে এদেরকে গ্রুপ বলা হয়, খাঁজ বলা হয়। একটা হচ্ছে মাইনর খাঁজ, হ্যাঁ, যেটা তোমার যে প্যাচটা দিয়ে শুরু হয়েছে সেটাতে মাইনর খাঁজ হয়, আর যে প্যাচটা ছড়ায় আরেকটা প্যাচে যাচ্ছে, সেই যে ছড়ানো প্যাচ, ওটাকে মেজর গ্রুপ বলা হয়। ঠিক আছে, আর দেখো এই যে এইগুলাতে 10টা নাইট্রোজেন বেস পেয়ার একত্রিত হয়ে কিন্তু একটা প্যাচ সম্পূর্ণ করে, এবং প্রত্যেকটা ইয়ের ভিতরে কিন্তু 25টা হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোজেন যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড বললাম, সেটা কিন্তু 25টা করে থাকে। ঠিক আছে, এই তো এগুলাই মোটামুটি ভৌত গঠনের ভিতরে পড়ে। এটাই তোমাদের শিখতে হবে। যদি আসে যে ডিএনএ এর গঠন বর্ণনা করো, তাহলে এইভাবে বর্ণনা করতে হবে। ডিএনএ এর কাজ বর্ণনা করো, ডিএনএ এর জৈবিক গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করো, এই প্রশ্নগুলাই সাধারণত তোমাদের আসে। এখন একটা কথা তোমাদের মাঝখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নিউক্লিওটাইড জিনিসটা কি, যেটা খুব সংক্ষেপে তোমাদের বলতে গেলে যে এক অণু পেন্টোজ সুগার, হ্যাঁ, এক অণু নাইট্রোজেন ক্ষার, এই দুটা মিলে এক অণু নিউক্লিওসাইড তৈরি হয়। কি তৈরি হয়? নিউক্লিওসাইড তৈরি হয়। এই নিউক্লিওসাইড অর্থাৎ এই পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষার, এই দুটার সাথে একত্রিত হয়ে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয়, তখন তাকে নিউক্লিওটাইড বলা হয়। অর্থাৎ এক অণু নিউক্লিওসাইডের ফসফেট অ্যাস্টারকে নিউক্লিওটাইড বলা হয়। সেই লক্ষ 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 নিউক্লিওটাইডের যে পলি চেন, যেটাকে বৃহদাকার চেন বলা হয়, সেই চেনটাই হচ্ছে ডিএনএ। বুঝে গেছে? তাহলে ডিএনএ হচ্ছে বৃহদাকার পলিনিউক্লিওটাইড চেন। ঠিক আছে, এটাই। আর তোমরা মোটামুটি এই পর্যন্তই জানো নিউক্লিয়াস, ক্রোমোজোম,
ডিএনএ এবং এর গঠন, এই গঠনটা এরকমই, মোটামুটি 10 থেকে 12টা গঠন তোমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আর নেক্সট ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ অনুলিপন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। থ্যাংক ইউ।